কলেজে সবার সামনে একটা ছেলে আমাকে প্রপোজ করেছে। অবশ্য ছেলেটাকে আমি চিনি, আমার ফ্রেন্ড রবিন রায়হান। এতদিন ফ্রেন্ড হিসাবে আমার সঙ্গে ছিল, কিন্তু আজ ও আমাকে সবার সামনে এভাবে প্রপোজ করেছে। যখনই আমি রবিনকে কিছু বলতে যাব, কোথা থেকে আচমকা একটা ছেলে এসে আমার গালে চর বসিয়ে দিল। আমি টাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। এত জোরে গালে থাপ্পড় পড়ায় ঠোঁট কেটে রক্ত পড়ছে। আমার গায়ে কোনো দিন কেউ হাত তোলেনি, আজ প্রথম কেউ আমাকে মেরেছে। তাই কান্নাটা আর আটকে রাখতে পারলাম না, কোনো আওয়াজ ছাড়াই কেঁদে উঠলাম। হাত দিয়ে কান্না মুছতে মুছতে চারদিকে একবার তাকালাম। সবাই কেমন জানি ওই ছেলেটার দিকে তাকিয়ে, আবার আমিও ছেলেটাকে পর্যবেক্ষণ করছি। এই ছেলেটির নাম রোশন চৌধুরী, বয়স মাত্র 25। মাফিয়া জগতের কিং রোশন চৌধুরী বিশ্বের প্রায় অনেকগুলো রাষ্ট্রকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে। মাত্র 25 বছর বয়সে নিজেকে করে নিয়েছে মাফিয়া। বড় বড় মাফিয়ারা তো রোশন চৌধুরীর নাম শুনলে ভয়ে কাঁপে। পুলিশরা অব্দি রোশন চৌধুরীকে ভয় পায়। অন্যদিকে বড় বিজনেসম্যান তিনি রোশন চৌধুরীর বয়স 25, লম্বায় 6 ফুট, কিলার লুকের জন্য সব মেয়েরাই পাগল। কিন্তু রোশন সেসবে পাত্তা দেয় না। রোশনের ফর্সা গায়ের রং, চুলগুলো ঘন সিল্কি কালো, চোখের মনি হালকা নীল, এমন খুব কমই হয়। ঠোঁটগুলো টকটকে লাল। এমন এক মানুষ আমার সামনে, তাও এইভাবে হঠাৎ এসে আমাকে চড় মারলেন। ওয়াই? রোশন চৌধুরীকে নিয়ে অনেক মেয়েরা আলোচনা করে। তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি ওই লোক কেমন, আর ওনার একটা ছবিও দেখেছিলাম, যাকে কল্পনাও করিনি সামনাসামনি দেখব। আজ সে আমার ঠিক সামনাসামনি দাঁড়িয়ে আছে। তার উপর আমি গালে হাত দিয়ে ওই লোকটার সামনে গিয়ে দাঁড়ালাম। ভয়ে আমার অবস্থা খারাপ। একটা মাফিয়ার সামনে দাঁড়িয়ে আছি আমি, ভাবা যায়? তাও ভয়কে এক সাইডে রেখে বলে উঠলাম, আপনি আমাকে মারলেন কেন? আজ তো শুধু একটা থাপ্পড় মেরেছি। কাল থেকে যদি তোমাকে বোরকা ছাড়া কলেজে দেখি, তো ঠ্যাং ভেঙে আমার কাছে রেখে দেব। তুমি নিশ্চয়ই জানো হু আই অ্যাম। আমার মনে হয় লোকটার কোথাও ভুল হচ্ছে। অন্য কেউ ভেবে আমার সাথে এমন ব্যবহার করেছে। একবার বলেই দেখি। আমার নাম নাফিসা জামান হ্যাপি। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার সাথে আপনার কোনো রকম যোগাযোগ নেই। আপনি যাকে ভেবে আমাকে থাপ্পড় মেরেছেন, আমি সে নই। আমাকে যেহেতু ভুল থাপ্পড় মেরেছেন, সেই সুবাদে একটা সরি বলে যান। হোয়াট? এই রোশন চৌধুরী সরি বলবে? না না, আপনাকে সরি বলতে হবে না, আমি সরি। এখন আমি আসি। ওনার সাথে অনেক গার্ডরাও আছে। আমার তো গলা শুকিয়ে কাট। কি এক পরিস্থিতিতে আছি, আজ আমার দিনটা এভাবে যাবে ভাবতেও পারছি না। কোনো মতে এখান থেকে যেতে পারলেই বাঁচি। আমি লোকটার পাশ কাটিয়ে যেতে নিলে আমার হাতের কবজি শক্ত করে চেপে ধরেন। এবার তো আমি চিৎকার করে কান্না করার পালা। এমনিতেই মাফিয়া গুন্ডা, এদের আমার খুব ভয় লাগে। বাংলা বুঝো না? আমি কি বলি আর তুমি কি বলছো? আমি তোমার সম্পর্কে সব জানি, অ্যান্ড এখন যা যা বলেছি শুধু তোমাকেই বলেছি, মিস হ্যাপি। এখন চুপচাপ গাড়িতে গিয়ে বসো। আপনি কেন আমাকে এসব বলছেন? এই প্রথম দেখছি আপনাকে। আপনিও হয়তো আজকেই আমাকে প্রথম দেখছেন। আমাকে আমার মতো ছেড়ে দিন। সুন্দরী মেয়ে দেখলে এই মাফিয়াগিরি করতে ইচ্ছে করে, তাই না? এখনই আমার গালে আর একটা করে থাপ্পড়। আমি আবার নিচে পড়ে যাই। ঘুম ঘুম চোখে সারা রুমে ঘুরে দেখি, না কেউ তো নেই। আর আমি তো কলেজে না, আমার রুমে। তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখেছি, আর চর খেয়ে কলেজের মাটিতে না বিছানা থেকে নিচে পড়ে গেছি। ও নো, এই কেমন স্বপ্ন দেখলাম আমি, তাও ভোরের স্বপ্ন। না, এই স্বপ্নকে সত্যি হতে দেওয়া যাবে না। উফ, নিচে পড়ে আমার কোমরের 12টা বাজছে। কোন দুঃখে যে আমি এরকম স্বপ্ন দেখছি। ছেলেটার মুখও ঠিক মতো দেখলাম না, কেমন ঝাপসা ছিল। এইসব ভাবতে ভাবতে আমার কলেজে যাওয়ার টাইম এসে গেছে। একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে কলেজে রবিনের সাথে তেমন কথা হয়নি। ওকে দেখলেই সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা মনে পড়ে। আমার আরো দুটো ফ্রেন্ড আছে, একটার নাম রীতা আর অন্যটার নাম সুইটি। গল্প আড্ডা পড়াশোনা করে কলেজ ছুটির সময় এসে গেছে। এখন বাসায় যাবার পালা। আমরা চারজনই গল্প করে করে কলেজের গেটে এসে দাঁড়ালাম। কিন্তু ওই যে হ্যাপির কাপল, নামে হ্যাপি থাকলে কি হবে, দুনিয়াতে তো সবাই দুঃখী।
বর্তমানে লাল ড্রেস পরা অপরাধী কুকুর যে আমাকে তাড়া করছে। হায় আল্লাহ, এখন আমাকে কে বাঁচাবে? সারা কলেজ ঘুরপাক খাচ্ছি। অবশ্য এখানে আমারও একটু দোষ আছে। ভাগ্যিস কলেজে তেমন মানুষ নেই, না হলে এতক্ষণে আমাকে নিয়ে হাসি তামাশা শুরু হয়ে যেত। কোন রকম গেট খুলেই বাইরে বের হতেই কারোর সাথে এমন জোরে ধাক্কা খেলাম, আমি তো হাঁপাতে হাঁপাতে কাহিল। তারপরও যার সাথে ধাক্কা খেয়েছি তার দিকে একবার তাকালাম। একটা ছেলে দেখতে লাল মরিচ, কেমন রাগে ফুঁসছে, এই মনে হয় আমাকে গিলে খাবে। হাউ ডেয়ার ইউ বলেই আমার গালে ঠাস। অসভ্য মেয়ে একটা, দেখে শুনে চলতে পারো না? এই মুহূর্তে আমার কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছি না। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, তখনই রীতা এসে বলে, হ্যাপি রে, তুই এটা কি করলি জানিস? কে? আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে। তার উপর উনি অনেক বড় বিজনেসম্যান, রোশন আহমেদ। জানিস এই ছেলে কি রাগে, নিজের চোখেই তো দেখলি, আর তার সাথে ধাক্কাটা খেলি। হোয়াট? রোশন? রাস্তায় সবার সামনে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় নামকরা বিজনেসম্যান রোশন আহমেদ। নিজেকে ছাড়াতে অনেক চেষ্টা করি, কিন্তু লোকটা একটুও ছাড়লো না। আমার এই মুহূর্তে কি করা উচিত? চিৎকার করে কান্না করব না এর প্রতিবাদ করব? এদিকে রোশন আমার ঠোঁটজোড়া ছাড়ছেই না। এক হাত আমার ঘাড়ে আর এক হাত কোমরে চেপে ধরে আছে, একটুও নড়তে পারছি না। চারদিকে ভিড় হওয়ার আগে রোশনের লোকেরা রোশন আর হ্যাপিকে ঘিরে ধরে, যাতে লোকজন তাদের না দেখে কড়া পাহারা দিচ্ছে। রোশন যখনই আমাকে ছেড়ে দাঁড়ায়, কোনো কিছু না ভেবে এই লোকটার গালে অসভ্য বজ্জাত জানোয়ার একটা! আমাকে টাচ করার অধিকার কোথায় পেলেন? মেয়ে দেখলেই অসভ্যতামি করতে ইচ্ছে করে, তাই না? শ্যাট আপ। খুব তো নাচতে নাচতে আমার বাবাকে বিচার দিয়ে আসলে। তোমাকে সেদিন থাপ্পড় মেরেছি। তো মিস হ্যাপি, পারলে কালো গিয়ে বলো আমি তোমাকে জড়িয়ে ধরে কিস করেছি, তাও তোমার ওই সুস্বাদু ঠোঁটে। লোকটা এত নীচ আমি ভাবতেও পারছি না। আমাকে এভাবে অপমান নাও করতে পারতো। কি এমন করেছিলাম? জাস্ট স্যারকে বলেছিলাম, স্যার আপনার ছেলে সামান্য ধাক্কা লাগায় সবার সামনে আমাকে চড় মেরেছেন। আচ্ছা মানলাম স্যার ভুল বশত ধাক্কাটা লেগেছে, তাই বলে মানুষ মাত্রই তো ভুল, তাই না স্যার? হুম, আমার ছেলেটা একটু রাগী রে মা। তুই কিছু মনে করিস না, আসলে মা হারা ছেলে তো, বুঝতেই পারছিস। আমি পড়াশোনাতে ভালো, তাই স্যারের কাছে অনেক ফ্রি ভাবে কথা বলি। স্যাররা ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলায় ফ্রি থাকেন, তেমনি আমি আর স্যারকে কিছু বলিনি। বেরিয়ে আসি। বাসায় যাওয়ার পথে রাস্তায় ওই অসভ্য রোশন আমার সাথে এমন করে। আমি আর এক মুহূর্ত লোকটার সামনে দাঁড়াতে পারছি না। কান্না করতে করতে বাসায় এসে পৌঁছালাম। দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দিলাম। রাগ হচ্ছে খুব। রাগে রাগে আমার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আমি কি খারাপ মেয়ে আমার সাথে এমন করলো? লোকটাকে কখনো ক্ষমা করব না। 3 দিন হলো আমি কলেজে যাই না। মা না যাওয়ার কারণে জানতে চাইলো। আমি বলি শরীর খারাপ লাগছে তাই। কিন্তু আমার কেন জানি বারবার মনে হচ্ছে বাসা থেকে বের হলে এই লোকটার সামনে পড়বো। আর আমি চাই না অসভ্য লোকটার সামনে পড়ি। কিন্তু মায়ের চাপে আর ফ্রেন্ডগুলোর চাপে পড়ে যেতে হচ্ছে আজ। রেডি হয়ে যখন বের হব, ভাইয়া বলে ওঠে আজকে নাকি ও দিয়ে আসবে আমাকে কলেজে। ভাইয়ার বাইক আছে, বাইকে করেই নিয়ে যাবে। কলেজের সামনে আমাকে নামিয়ে ভাইয়া চলে গেল। আমি যখন গেটে পা রাখবো, কোথা থেকে কয়েকটা লোক এসে আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে নেয়। আমি চিৎকার করতে পারছি না, মুখ চেপে ধরে। এমন গন্ডারের মতো লোকেদের সাথে আমি আর পেরে উঠতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে। রোশন আহমেদের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি। একটা সরি বলার জন্য মহাশয় আমাকে এইভাবে গুন্ডা দিয়ে তুলে এনেছেন, ভাবা যায়? শেষে কিনা তার সামনেই আমাকে আসতে হলো, যার জন্য কলেজে আসা বন্ধ করেছিলাম, সেই আবার তারই সামনে। আই এম রিয়েলি সরি। তোমার সাথে এমন ব্যবহার করা আমার ঠিক হয়নি। আসলে আমার রাগটা কন্ট্রোল করতে পারছিলাম না যখন শুনেছি সামান্য একটা বিষয়ের জন্য তুমি আমার বাবার কাছে নালিশ করে এসেছো। কি ভেবেছেন নিজেকে? আমাকে এইভাবে তুলে এনে সরি বললে এইসব মিটমাট হয়ে যাবে? আপনার মতো অসভ্য ছেলেকে আমি কখনো ক্ষমা করব না। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না বলে আমি হাঁটা শুরু ধরলাম, কিন্তু বেশি দূর যেতে পারিনি। আমার হাতটা হ্যাচকা টান দিয়ে লোকটার সাথে মিশিয়ে নেয়। এতে আমার প্রচন্ড রাগ হয়। আমি রেগে কিছু বলতে যাব, ছেলেটা কে ছিল তুমি যার সাথে বাইকে করে কলেজে গিয়েছিলে? আমার সাথে কে থাকবে না থাকবে সেটা দেখা আপনার বিষয় নয়। আর যেই হোক না কেন, আপনার কি? এভাবে ধরে রেখেছেন কেন আমাকে? ছাড়ুন। ভালোবাসি তোমাকে। হাউ ফানি! প্রথমে আমাকে চড় মারলেন,
তারপর সবার সামনে কিস করলেন আর এখন বলছেন ভালোবাসেন। আপনার কি মনে হয় আপনার মতো আমারও মাথা খারাপ? আমি কি কোনো মেন্টাল রোগী নই মিস্টার রোশন আহমেদ? আপনার মতো নিজ মন মানসিকতার ছেলেকে ভালোবাসবো সেটা কখনো হবার না। আই জাস্ট হেট ইউ। আমি আপনার মুখও দেখতে চাই না। তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। ভালোবাসলেই পেতে হবে বিশ্বাস করি না। না পাওয়ার কষ্টটা যেমন, সুখটাও তেমন। তবুও বুকের মাঝে জমে থাকা একটি দীর্ঘশ্বাস বের হবার পথ পায় না। সেই দীর্ঘশ্বাস আঁকড়ে ধরে বাঁচার জন্য তোমাকে চাই। সে যত যুদ্ধ করেই হোক, আমার তোমাকেই চাই। সাঈদ, জি স্যার। ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। আমার দুটো পা আছে, আমি নিজেই যেতে পারবো। এই মেয়ে বেশি কথা বলা আমি পছন্দ করি না। ওর সাথে যাবে, নয়তো এখানেই থাকতে হবে। চলুন। প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না। যা হয় তা হলো ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসার। ভালোবাসি তোমাকে, হ্যাপি। কিরে, আজ এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলি যে? শরীর ভালো আছে তো? ভালো লাগছিল না তাই চলে আসছি। আমি একটু রেস্ট নিব মা, তুমি এখন যাও। কাল সকালে তৈরি হয়ে থাকিস, আমরা নয়নের বিয়েতে যাব। নয়না আপুর বিয়ে? উফ, খুব মজা হবে। ঠিক আছে মা, আমি তৈরি থাকবো। নয়না আমার কাজিন। রাতে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছি আর ভাবছি আজকের ঘটনার কথা। সত্যি কি লোকটা আমায় ভালোবাসেন? কিন্তু আমার তো লোকটাকে একদমই সহ্য হয় না। না না, একে নিয়ে চিন্তা না করাই ভালো। কানের কাছে শুধু একটাই কথা বাজছে, ভালোবাসি তোমাকে। এখন মনে হচ্ছে সবচেয়ে বিরক্তিকর শব্দ হচ্ছে এইটাই, ভালোবাসি তোমাকে। কেন আমার সাথে এমন হয়? আমার লজ্জা বলতে কিছু নেই, এইভাবে আমার পিছু নিয়েছেন কেন? এটা একটা বিয়ে বাড়ি, আর আজ আমার কাজিনের বিয়ে, আর এখানে কোনো ঝামেলা সৃষ্টি হোক তা আমি চাই না। ভালোই ভালোই আপনি এখান থেকে চলে যান। আমি তোমার জন্য এখানে আসিনি, আমার ফ্রেন্ডের বিয়ে তাই এসেছি। আচ্ছা মানলাম আপনি আপনার ফ্রেন্ডের বিয়েতে এসেছেন, আমাকে এইখানে এই নির্জন জায়গায় টেনে আনলেন কেন? তোমার সাথে ওই ছেলে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে কেন? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? হোয়াট? আপনার কমন সেন্স বলতে কিছু নাই? ও আমার নিজের ভাই, বুঝলেন? আর আমি যার সাথে ইচ্ছা থাকবো তাতে আপনার কি? ফাউল ছেলে একটা, ছাড়ুন আমাকে। কেউ দেখে ফেললে আপনারও তো কিছু হবে না, হবে এই হ্যাপির। এইসব প্যাচাল ছেড়ে আপনি আপনার মতো চলুন, আমাকে আমার মতো থাকতে দিন। আমি কি করছি বা কার সাথে থাকছি এইসব বিষয় আপনার না জানলেও চলবে। ভালোবাসি যতটুকু ভালোবাসা যায়। ভালোবাসি ভীষণ ভাবনায়, ভালোবাসি শয়নে স্বপনে, জাগরণে, জানা অজানায়, অসীম ভালোবাসায়। ভালোবাসি বলেই তোমাকে জানতে চাই। তখনই আচমকা বাবা এসে আমাকে টানতে টানতে বাসায় নিয়ে আসলেন। এসে আমাকে রুমে বন্দি করে রাখলেন। আমি কান্না করতে করতে বাবাকে বললাম, বিশ্বাস করো বাবা, ওই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে ভুল বুঝছো বাবা, প্লিজ আমাকে ছেড়ে দাও। মনে হলো আমার বাবার কথা কানে পৌঁছায়নি। তিনি যেমন জেদ ধরেছেন তেমন কাজ করেছেন। বুঝতেই পারছি বাবা আমাকে এভাবে রোশনের সাথে ক্লোজ দেখে রেগে ফায়ার হয়ে গেছেন। রোশন আমার দু হাত দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়েছিল। এখন আমি কি করে বোঝাবো বাবাকে রোশনের সাথে আমার তেমন কিছু নেই, যা আছে ঘৃণা। যেদিন থেকে রোশন নামের স্বপ্নটা আমি দেখেছি ওই দিন থেকে আমার জীবন নরকে পরিণত হয়েছে। ওই রোশন নামের শত্রুকে কখনো ক্ষমা করব না আমি। আজ আমার সাথে যা যা হচ্ছে সবকিছুর জন্য দায়ী রোশন। কাঁদতে কাঁদতে কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতেই পারিনি। মায়ের ডাকে চোখ মেলে তাকাতেই রাত 2টা বাজে, আর আমি দরজার সাইডে বসে ঘুমাচ্ছিলাম। মাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলাম। মা, বিশ্বাস করো ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাবাকে বোঝাও তুমি মা, আমি ইচ্ছে করে কিছু করিনি মা। যাই হোক, বাবার মান সম্মান পোড়াটা যাওয়াসনি তুই। মানে? ছেলেটা সব দিক থেকে খুব ভালো, তোকে বিয়ে করতে রাজি। 7 দিন পরে তোদের বিয়ে তোর বাবা আর রোশনের বাবা মিলে ঠিক করেছেন। আমাকে না জানিয়ে তোমরা ওই বজ্জাত ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললে। আমি ওই ছেলেকে বিয়ে করব না মা, তুমি বাবাকে বলে দিও। আমি ওকে একদম সহ্য করতে পারি না। সামান্য একটা ভুলের জন্য আমাকে এরকম একটা শাস্তি দিও না, এটা আমি মেনে নিতে পারবো না। একদিন না একদিন তোকে তো স্বামীর বাড়ি যেতেই হবে, তাই না? আজ যখন আমাদের সম্মান নিয়ে টানাটানি, তোকে তো এই বিয়ে করতেই হবে মা। ওই ছেলের সাথে তোকে শুধু তোর বাবা একা দেখেনি, ওনার সাথে আরো কয়েকজন লোকও ছিল। ঘটনাটা পাসকান হওয়ার আগেই তোকে এই বিয়ে করতে হবে।
তোর বাবাকে যদি বাঁচাতে চাস তাহলে এই বিয়ে তুই করবি। হ্যাঁ মা, হ্যাঁ, আমি রোশন আহমেদকে বিয়ে করব। আমার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমাকে তোমরা যেমনে বলবে তেমনি চলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এবার দেখি, হা কর তো, খাবারটা খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার আর হ্যাপির বিয়ে 7 দিন পর ঠিক করার জন্য। কুল মাই সান, আমিও তোমার মাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। আর আমি এটাও বুঝি ভালোবাসা হারালে কেমন কষ্ট পেতে হয়। তাই আমি চাই না ভালোবেসে আমার ছেলেটা কষ্ট পাক। তোমাকে ভালোবাসাটা যদি আমার পাগলামি হয়ে থাকে, তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাব। তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয়, তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয়। তোমাকে ভালোবাসাটা যদি আমার পাগলামি হয়ে থাকে, তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাব। তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয়, তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয়। দেখতে দেখতে 5টা দিন পার হয়ে গেল। বিয়ের আর 2 দিন বাকি। 2 দিন পরেই আমি অন্য কারো হয়ে যাব, আর যাকে আমি সহ্যই করতে পারি না তার সাথেই সারা জীবন কাটাতে হবে। এই কেমন বিচার! কি পাপ করেছি আমি? তার মাসুল এইভাবে আমাকে দিতে হচ্ছে। হ্যাপি, তৈরি হয়ে নে, নিচের রোশন এসেছে, তোকে নিয়ে শপিং করতে যাবে। 2 দিন পর বিয়ে, তার জন্য দুজন মিলে শপিং করে আয়। না, আমি ওই ছেলেটার সাথে কোথাও যাব না। একদিনের জন্য আমাকে একা ছাড়ো প্লিজ। আমি ওই লোকটার মুখ দেখতে চাই না। 2 দিন পর যার সাথে সংসার করবি আর এখন বলছিস তার মুখ দেখতে চাস না? জাস্ট 6 মিনিট তৈরি হয়ে নিচে আয়, না হলে তোর বাবা রেগে যাবে। আর তুই তো সেদিন বললি আমরা যা বলবো তাই শুনবি, তাহলে এখন সেটাই কর। গাড়িতে চুপচাপ বসে আছি আমি, আর আমার পাশে রোশন ড্রাইভ করছেন। রাগী ফেস নিয়ে বসে আছি আমি। এই লোকটার সাথে হেসে হেসে কথা বলা আমার জন্য ইম্পসিবল। তার জন্যই মনের ভেতর রাগ, আর চুপচাপ বসে থাকাই ভালো। হঠাৎ গাড়িতে গান বেজে উঠল। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? মন বাড়িয়ে আছে দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে। তুই জীবন মরণ সবই রে। তুই কি আমার হবি রে? সহ্য। তো একটা খাটাস বেটা। আজব একটা খাটাস মাইয়া। উফ, কোন ঝামেলায় পড়লাম! এর সাথে নাকি আমার সারা জীবন থাকতে হবে, ভাবা যায়? বিয়ের শাড়ি গয়না সব রোশনের চয়েসে কেনা হয়েছে। আমাকে কিছু বললে আমি কোনো রেসপন্স দেইনি। যা ইচ্ছা করুক, আমার কি? আমার মতো তো আর বিয়ে হচ্ছে না যে আমি নাচতে নাচতে শাড়ি গয়না কিনবো। যার মতে হচ্ছে সেই কিনুক। কেনাকাটা শেষে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলেন, 2টো কফি অর্ডার দিলেন। আমি চুপচাপ কফি খাচ্ছি, আর এই লোকটার সাথে একটুও কথা বলার ইচ্ছে নেই আমার। তাই যা বলছেন সব সহ্য করে যাচ্ছি। হ্যাপি মাই বেবি, বলো তো আমরা হানিমুনে কোথায় যাব? হোয়াট বেবি? আমি ওনার কোন জন্মের বেবি? এসব কোন ধরনের ন্যাকামি? একদম ন্যাকা সাজবেন না। আপনার জন্য আজ আমার এই দশা, আর আসছেন হানিমুন নিয়া? ঠিক আছে, হানিমুন ক্যান্সেল। এখন আমরা বাসরাত নিয়ে কিছু আলোচনা করি। আমার আর সহ্য হলো না, ওখান থেকে চলে আসি। গাড়ির কাছে রোশন ও পেছন পেছন আসছে। এসে ধপাস করে গাড়ির সিটে বসে পড়ি। হ্যাপি সোনা, এভাবে চলে এলে কেন? আমাদের আলোচনা তো এখনো শেষ হয়নি। আর একটা কথা যদি আপনি বলেন, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। খুন? তোমার একমাত্র হবু বরকে তুমি খুন করবে? বিয়ের আগে বিধবা হতে চাও? দেখো হ্যাপি, আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই। আগে আমাদের বিয়ে, তারপর বেবি, বেবির বিয়ে, তারপর বেবির বেবি হবে, ওদেরও বিয়ে, তারপর ওদেরও বেবি। এসব না দেখে তো আমি মরছি না। দ্যাটস ইট। এবার মনে হয় আমার মেন্টাল হসপিটালে খোঁজ নিতে হবে। আমি আর পারছি না। এমনিতেই রাগে আমার গা জ্বলে যাচ্ছে, তার উপর এই ছেলের বকবকানি অসহ্য।
ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলি। উফ, গাড়ি স্টার্ট দিবেন নাকি আমি গাড়ি থেকে নেমে নিজেই চলে যাব? এভাবে রেগে ফায়ার হচ্ছ কেন? জানো তোমাকে রাখলে পেতনির মতো লাগে। হোয়াট? এই হ্যাপি আর পেতনি? আপনি একটা মহিষ, বাদর, অ্যানাকন্ডা, হনুমান, পেতনির বর, পেতনা। জি ম্যাডাম, লাস্টের কথা একদম সঠিক। আমি তো পেতনির বরই না, মানে পেতনির হবু বর পেতনা। ইচ্ছে তো করছে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেই। বজ্জাত লোকটার সাথে কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেছি। আমি এসেই সোজা আমার রুমে চলে আসি। দেখলাম কয়েকজন বয়স্ক মহিলা আছেন, কি না কি প্রশ্ন ছুড়ে মারবে তার আগেই আমি গায়েব। আমার ফ্রেন্ডের বিয়ের দাওয়াত দিয়েছি, একটু পরেই চলে আসবে। বিয়ের দিন পর্যন্ত আমার বাড়িতেই থাকবে। রীতা আর সুইটি ওরা দুইটাই বর্তমানে আসছে। এসেই তো জানতে চাইবে আমি কাকে বিয়ে করছি। রোশনের কথা জেনে ওদের সিন ক্রিয়েট কেমন হবে কে জানে। এই এই তোরা কি করছিস? দে আমার মোবাইল। কাকে কল করতে যাচ্ছিস? আরে দে না। তুই তো সেই কখন থেকে বলছি এনা তোর বরের নাম বল, আর তোর হারামি ভাইটাও তো বলছে না। বলি নাম জানলে কি তোর বরকে আমরা নিয়ে নেব? আহারে, বেচারির মুখটা দেখে নেওয়ার কথা শুনে কেমন চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। ওই বজ্জারটাকে তোরা নিলেই তো আমি বাঁচতাম। আমাদের হ্যাপি তো দেখে হবু দুলা ভাইয়ের ওপর খুব রেগে আছে। কারণটা কি জানতে পারি? আমার বিয়ে রোশন আহমেদের সাথে হবে। হোয়াট? এটা এটা কিভাবে কিভাবে সম্ভব? সম্ভব? তারপর সব খুলে বলি ওদের আমার আর রোশনের সম্পর্কে। আই হেট রোশন। আমি এখনো রোশনকে ঘৃণা করি। আমি যা বুঝতে পারছি রোহান ভাইয়া তোকে ভালোবাসে, তার জন্য এরকম করছে। আমারও তাই মনে হয়। আমার কেন জানি লোকটাকে সহ্যই হয় না রে। আজ ওর জন্যই বাবা আমাকে ভুল বুঝলেন। তার মধ্যে বিয়ের আগে একটা প্রেমও করতে পারলাম না। ভেবেছিলাম আগে একটা প্রেম করব, কিন্তু এই একটা দুঃস্বপ্ন এসে সবকিছু তোলপাড় করে দিল। তোরা জানিস লোকটা মেয়েদের মতো করে কেমন ঝগড়া করে আমার সাথে। আমিও তো একটা মেয়ে, আমি জানি আমরা কেমনে ঝগড়া করি। এই লোকটার সাথে আমি সারা জীবন থাকবো কি করে? সরি রে বান্ধবী, তোর জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না, পারবো না। কারণ যে রোশন আহমেদ যদি জানতে পারে আমরা তার বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছি, আমাদের আস্ত রাখবে না। গল্প আড্ডা করে আরো একদিন পার হয়ে গেল। আজকে আমার গায়ে হলুদ, আমার বিয়ে, অথচ আমার কোনো রেসপন্স নাই। ঘুমে চোখ দুটো যায় যায় অবস্থা। আমার সাথে রীতা আর সুইটিও সেম অবস্থা। মনে হচ্ছে আমার সাথে ওদেরও বিয়ে হয়ে যাবে। আজকের সকালটা খুব অদ্ভুত লাগছে। মানুষের আনাগোনা শুরু, আমার প্রতি মায়ের কান্না শুরু। বাবা তো আমার সামনে কাঁদছেন না, হয়তো রুমে বসে চুপটি করে কাঁদছেন। আর ভাইয়াকে দেখেও তেমন ভালো লাগছে না, কেমন কাদো কাদো চেহারা। বাবা মায়ের আদরের মেয়ে, ভাইয়ের আদরের একমাত্র বোন, কালই অন্য কারো পরিবারের একজন হয়ে যাবে। নিজেকে শান্ত রাখার অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি। মাকে আর ভাইয়াকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করলাম। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। এইদিকে বাবা, তুমি ওই মহিলাকে কেন বললে এখানে আসতে? তুমি জানো না আমার ওই মহিলাকে একদম সহ্য হয় না। দেখো বাবা, এই বাড়িতে আমরা মাত্র দুইজন পুরুষ মানুষ। এই বাড়িতে তো একজন মহিলা তো অবশ্যই প্রয়োজন। তাই তোর ফুপিকে বলেছি আসতে, একটু ম্যানেজ করে নিস। আমার মায়ের নামে বাজে কোনো কথা যেন ওই মহিলার মুখে না শুনি, এটাই আমার শেষ কথা। রাতে ড্যান্স ফাংশন হবে, তাই রীতা, সুইটি, ভাইয়া প্রোগ্রামের আয়োজন করছে। কে কোন গানে নাচবে সেটাই আমার গায়ে হলুদে লাগানোর পর্যায়ে শেষ। ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হয়। मैं तेरी आँखों में रहता हूँ, तुझे पता न चले, तेरे हर पल में गुजरा हूँ, तुझे पता न चले, करे तो फिर क्या करे, तेरे बिना कैसे जिए, आँखों में प्यार लिए, बोलो कहाँ कहाँ फिरे, सजनी पास बुलाओ ना, के दिल आज टूटा है, आज टूटा है, सजन मान जा।
कि वो आज रूठा है, आज रूठा है, कोई उसे मनाए ना, जाने जा दिल तुझे ही चाहे ना। জালরাজ ব্র্যান্ডের সব গানই আমার ভালো লাগে। হঠাৎ এই গান লাউডস্পিকারে বাজায়, ভালোই লাগছে। হয়তো ভাইয়া গানটা সিলেক্ট করেছে। ভাইয়া তো জানে আমার প্রিয় গায়ক কে, তাই হয়তো। ধর, কে ফোন করেছে? নিজেই কথা বলি দেখ। আমার মোবাইল কানে রেখে বলে উঠলাম, হ্যালো। কি করো বউ? বুঝতেই পারছি এটা কে হতে পারে। নৃত্য পরিবেশন করি। ওলে আমার বউটা এত নাচানাচি করে না। এখন আমি তোমার কাছে নেই, যদি পায়েটাই লাগে তখন কি হবে? আমার পায়ে লাগে তো তোর কি? কাল বিয়ে আর এখন ফোন করে বলে কি করো, তাও বউ, শালা বজ্জাত। কি হলো বউ, ফোন কেটে দিলে কেন? আরে আমি কার সাথে কথা বলছি? বউ তো কল কেটে দিয়েছে। জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কি না, তবে আমি কোনো নিয়মে তোমাকে ভালোবেসেছি তাও জানি না। শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিরে, দুলা ভাইয়ের সাথে কি কথা বললি? তোরা আমার বান্ধবী না শত্রু? কেন, দুটোই তো হতে পারে। বোঝাই যাচ্ছে এই দুজনকে হাত করেই ফেলেছে ওই বজ্জাতটা। বাসর ঘরে স্বামীর এমন রূপ আমি মেনে নিতে পারছি না। লোকটা তো ভালোবেসেই আমায় বিয়ে করেছে, তাহলে আমার সাথে এমনটা কেন করছে? কি হলো, কথা কানে যায় না? এই রুমে তুমি থাকতে পারবে না, যাও বারান্দায় গিয়ে ঘুমাও। তোমার সাথে এক রুমে থাকা আমার পক্ষে সম্ভব না। বাহ, কাল পর্যন্ত যে মানুষের আমার প্রতি প্রেম উতলিয়ে পড়ছিল, আর বিয়ের পর সেই আসল মুখোশ দেখিয়ে দিলেন। শুনুন, আমারও আমার মতো একটা লোকের সাথে এক রুমে থাকার কোনো ইচ্ছে নেই। যত সব বলে আমি বিছানা থেকে উঠে পড়ি, কিন্তু হাতে একটাও বালিশ নেই। বারান্দায় গিয়ে পাটা বাড়াতেই রোশন আমাকে টেনে ওর বুকের সাথে মিশিয়ে নেয়। কি হলো, আমি তো চলেই যাচ্ছি, এভাবে জড়িয়ে ধরলেন কেন? একটা ধাক্কা দিয়ে। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আবার আমার হাত ধরে টেনে ওনার সাথে মিশিয়ে নিলেন। আমি ছাড়ানোর চেষ্টা করি। ভালোবাসি তোমাকে কিভাবে বলো? আমার এই মিষ্টি বউটিকে বারান্দায় শুতে দেই? তোমার সাথে সারা জীবন থাকবো বলেই তো এত কিছু। একটু আগে তো একটু ভিলেন রূপী অ্যাক্টিং করছিলাম। ওমা, তাই নাকি? একটু আগে উনি ভিলেন রূপে অ্যাক্টিং করছিলেন, তাহলে তো এবার আমার পালা। এমন অ্যাক্টিং করব যে আজ রাতটাই ওনার বৃথা যাবে। আজ না আমাদের বাসরাত, আসো ময়না পাখি, তোমাকে একটু আদর করে দেই। দাঁড়া বেটা বজ্জাত। আমার পা দিয়ে খুব জোরে ওনার পাটায় পাড়া দিই। মুহূর্তেই আমাকে ছেড়ে আহ বলে আর্তনাদ করেন। আমি ছাড়া পেয়ে এক দৌড়ে বারান্দায় গিয়ে দরজা আটকে দেই। আমি এমন একটা কাণ্ড করব নিশ্চয়ই উনি ভাবতেই পারছেন না। কিছুক্ষণ যাওয়ার পর, আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটা, দরজাটা খোলো না গো। আমি না তোমার একটা মাত্র আদরের স্বামী? তাহলে আমার সাথে এমনটা করছো কেন বউ? দেখো, এই বাসরাত নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে, তেমনি আমারও আছে। আমারই স্বপ্ন ভেঙো না তুমি। এবার আর আমি হাসি থামাতে পারিনি। একা একা হেসেই চলেছি। কথার কি ছিরি, মেয়েদের স্বপ্নের সাথে ওনার সম্পর্ক কি? রাত প্রায় 1টা বাজে। আমি বারান্দায় এখনো জেগে আছি। ধীরে ধীরে দরজা একটু ফাঁক করে দেখি বজ্জাকটা নাক টেনে ঘুমাচ্ছে। এতক্ষণ তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম। ভাবতেই কেমন আনন্দ হতে লাগলো। পাটা খুব ধীরে ধীরে ওয়াশরুমের দিকে যাচ্ছি। তারপর অর্ধেক বালতি পানি এনে তাতে 3 বোতল ফ্রিজ থেকে জল মিশিয়ে এনে ওনার সারা গায়ে ঢেলে দিই। কিছু বুঝে ওঠার আগেই আমি উধাও। বারান্দায় এসে ছিটকানি লাগিয়ে দেই। তারপর মন ভরে নিঃশ্বাস নিতে থাকি। আমার সাথে ভিলেনি মশকরা, তাই না? এবার বোঝো বাছা ধন, এই শীতে বরফের জল কেমন লাগে না। কিন্তু কোনো আওয়াজ আসছে না কেন? ওনার কি কিছু হয়েছে? হঠাৎ একটা চিৎকার ভেসে আসলো, সাপ সাপ বউ, আমাকে সাপে এসে মেরে ফেললো, বাঁচাও। সত্যি কি কোনো সাপ? আমি কিছু না ভেবেই দরজা খুলেই রুমে ঢুকে পড়ি। এ কি, রুম এত অন্ধকার কেন? এই যে শুনছেন, কোথায় আপনি? আর কিছু বলতে পারছি না। আমার মুখ চেপে ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপর শুয়ে পড়লেন। কানের কাছে মুখ এনে বলতে লাগলেন, আমার বউটা এত বোকা জানা ছিল না। এই দোতলাতে সাপ আসবে কোথা থেকে? বরং জানো, পেতনি এসেছিল আমার গায়ে, জল ঢেলে চলে গেছে। ও মা গো, বউ আমাকে মেরে ফেললো গো।
আমাকে পেতনি বলা, তাই না? ইচ্ছা মতো ওনাকে কিল চিমটি দিয়েই যাচ্ছে। আর কিভাবে পারলো লোকটা আমাকে বোকা বানাতে? আমিও আস্ত একটা বোকা, সাপ বললেই ছুটে চলে আসলাম। কিন্তু এত মেরেছি, লোকটা একটুও আমাকে ছাড়লো না, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। শেষমেশ আমিও ক্লান্ত হয়ে উপর হয়ে ওনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সকালে ঘুম ঘুম চোখে নিজের দিকে তাকিয়ে দেখি আমি এদিকে আর আমার শাড়ি অন্যদিকে, আর আমার পা একটা ওনার উপর আর একটা বিছানায়। কি এক পরিস্থিতি হয়েছে আমার। ভাগ্যিস লোকটা ঘুমে, না হলে নিশ্চয়ই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। কোনো রকম শাড়িটা পেঁচিয়ে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে নিচে নেমে আসি। মাথায় ঘোমটা দিয়ে এসেই দেখি আমার ফুফি শাশুড়ি বসে কফি খাচ্ছেন। আমি ওনার কাছে গিয়ে সালাম করলাম। একটা অল্প বয়সী মেয়ে এসে আমার হাতে 2 কাপ কফি এনে দিল। আগে একটা তোমার শ্বশুরকে দিয়ে আসো, তারপর রোশানকে, পরে এসে তুমি খাবে। আমিও চুপচাপ ওনার কথা মেনে চললাম। শাশুড়ি মা নেই, থাকলে নিশ্চয়ই ফুফির মতো আদেশ করতেন। প্রথমে বাবাকে গিয়ে কফি দিলাম। বাবা রেডি হয়ে বসেছিলেন, হয়তো কলেজে যাচ্ছেন। আমি কফি দিয়ে সালাম করে চলে আসতে নিলে বাবা বলে উঠলেন, শোন মা, কাল থেকে তুইও আমার সাথে কলেজে যাবি। একটু পরেই তোর বই সব চলে আসবে। বাবা আমি পড়াশোনা করব। অবশ্যই, এমন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কি পড়াশোনা ছাড়া মানায়? থ্যাংক ইউ স্যার। সরি বাবা। এখন বজ্জাতকে কফি দেওয়ার পালা। কে জানে এখনো শুয়ে আছেন কিনা। রুমে ঢুকতেই ওনার উন্মাদ শরীরের উপর আমার চোখ পড়ল। গোসল করে মাত্র এসে শরীরে শুধু একটা টাওয়াল পেঁচানো। আমাকে দেখা মাত্রই ওনার 2 হাত দিয়ে বুক ঢেকে বলে উঠলেন, সিসি, তোমার লজ্জা শরম বলতে দেখি কিছু নেই। এভাবে দরজায় নক না করে চলে এলে এখন আমার কি হবে গো? আমার তো সব শেষ হয়ে গেল। ঢং দেখে আর বাঁচি না। দরজা লাগালেই তো পারতেন। আর সে যাই হোক, আপনার শরীর তো আর কোনো পরনারী দেখেনি, দেখলে আপনার বউই দেখেছে। তাতে তো ঢং করার কি আছে? তা তো বটেই, তুমি তো আমার একটা মাত্র আদরের বউ। তাহলে এটা দেখে কি হবে? এটাও না হয়। এই এই, একদম এ কাজ করবেন না, অসভ্য ছেলে একটা। কোন রকম দৌড়ে কফির কাপ রেখে ওখান থেকে চলে আসি। বাইরে এসে বড় বড় নিঃশ্বাস নিতে থাকি। আমার নাকি লজ্জা শরম নেই। বেটা খাটাস বজ্জাত একটা, একটু থাকলে তো নিশ্চয়ই টাওয়ালটা খুলে ফেলে দিত। কি বেলজ্জাহীন ছেলে রে বাবা। ওনার ফুফি আজ বিকেলে চলে গেছেন, কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম। রোশন আর ফুফির মাঝে কোনো ঝামেলা আছে, না হলে ওরা ঠিক মতো কথা বলতো। কিন্তু বিষয়টা কি হতে পারে? রুমে যেতেই আমার সামনে মোবাইল হাতে উনি একটা ছবি দেখালেন। সেটা দেখে রাগে নিজেকে আর আটকে রাখতে পারিনি। কি করব যখন ভেবে পাচ্ছি না, ঠিক তখনই ওনার হাত থেকে মোবাইলটা নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেলি। এরকম অসভ্যতামি করার মানে কি? আর আপনি তো তখন শুয়েছিলেন, এটা কখন তুললেন? আর এরকম একটা মেয়ের ছবি তুলতে আপনার লজ্জা করে না? নিশ্চয়ই আমার লজ্জা করেনি, কারণ আমি তো পরনারীর ছবি তুলিনি, আমার বউয়ের ছবি তুলেছি। কি বলো? অসভ্য একটা, আমার কথা আমাকেই ফেরত দিচ্ছে। এমন ছবি কেউ তুলে ঘুমের মধ্যে আমার শরীর তোলা, তাও একটা শাড়ির জায়গায় আর আমি অন্য জায়গায়? কি সাংঘাতিক ব্যাপার! এমন একটা নিষ্পাপ ছেলে এমন করবে ভাবা যায়? 3 বছর পর রায়হান ফিরছে দেশে। দেশে ফেরার একটাই উদ্দেশ্য, রায়হানের ভালোবাসার মানুষকে আপন করে নিজের করে পাওয়া। এতদিন এই দিনের অপেক্ষায় ছিল রায়হান। তার একমাত্র ভালোবাসার মানুষ নাফিসা জামান নিশাদকে একটাবার দেখার জন্য উতলা হয়ে পড়েছে। কখন পৌঁছাবে সে তার মায়ের কাছে? সে তার মায়ের কথা রেখেছে। এখন তো মায়ের কথা রাখার পালা। নিশাদকে রায়হানের সাথে বিয়ে দেওয়া। কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়। দেখেছিলাম সাদাসিধে সাজে, এলোমেলো চুলে মুখ ঢেকে যায়, আর পাগল হয়ে যাই আমি। কি নিষ্পাপ চাহনি তার, চোখের ভাষায় বলে দিতে চাই, আমিও ভালোবাসি নিশাদ। হ্যাপি নাম চেঞ্জ করে নিশাদ রাখা হয়েছে। আজ ভাইয়া এসেছে ওর সাথে বাসায় নিয়ে যাওয়ার জন্য। কয়েকদিন ওখানে থেকে আসবো। বাবা আর ওনাকে বলে বেরিয়ে পড়ি। আসার সময় দেখলাম ওনার চেহারা একদম মলিন হয়েছিল। মুখ ফুলিয়ে বলে উঠলেন, ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে। ভাইয়া পাশে ছিল তাই কিছু বলতে পারেনি। অবশেষে বাসায় এসে পৌঁছলাম। এদিকে না, একটা নজর আগে নিশাদকে দেখে আসি কেমন আছে ও। আমার যে আর তর্স হয়েছে না, তারপর না হয় বাসায় যাব। কলিং বেল বাজতেই আমি গিয়ে দরজা খুলে দিই। রায়হান ভাইয়া আপনি?
কেমন আছেন ভাইয়া? ভালো, তুই কেমন আছিস নিশাত? জি ভাইয়া, আমিও ভালো আছি। ভেতরে আসুন। না রে, আজ থাক, অন্য একদিন আসবো। জরুরি একটা কাজের কথা মনে পড়েছে। আঙ্কেল আন্টিকে আমার তরফ থেকে সালাম জানিয়ে দিস। রায়হান ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল 4 বছর, 1 বছরের একটু আধটু কথা হতো। আর 3 বছর থেকে ওনাকে দেখতে পাইনি। কোথায় হয়তো চলে গিয়েছিলেন উনি। যেহেতু আমার বড় ভাইয়া বলে ডাকি, লোকটা এমনিতে খুব ভালো, কেমন সম্মান দিয়ে কথা বলেন। কিন্তু আজ এতদিন পর ওনার চাহিদা কেমন তৃষ্ণার্ত। হঠাৎ আমার ফোনের রিং বেজে উঠল। হ্যাঁ, বজ্জারটা কল দিয়েছে। আসতে না আসতেই কল দেওয়া শুরু। এখন রিসিভ না করাই বেটার মনে করি। সকালে তো কত সুন্দর আমার চুল কাটার জন্য দৌড় করিয়েছেন, তাও কাছি হাতে। তার একটাই কারণ, আমার চুল নাকি ঘুমালে ওনার মুখে এসে পড়ে, তার জন্য আমার চুল কাটা প্রয়োজন। ভাগ্যিস সেই সময় ভাইয়া চলে আসছিল, না হলে তো আমার চুলের 12টা বাজিয়ে ছাড়তো খাটাসটা। কি হলো বউ, আমার কল ধরছে না কেন? রাগ করেছে মনে হয়। কিন্তু আমি তো কিছু করিনি। রাগ করবে কেন? ও মনে হয় আমি সঙ্গে যাইনি বলে রাগ করেছে। রাগ করে না লক্ষ্মী সোনা, আমি কালই আসছি তোমার কাছে। কি হলো বউ, আমার কল ধরছে না কেন? রাগ করেছে মনে হয়। কিন্তু আমি তো কিছু করিনি। রাগ করবে কেন? ও মনে হয় আমি সঙ্গে যাইনি বলে রাগ করেছে। রাগ করে না লক্ষ্মী সোনা, আমি কালই আসছি তোমার কাছে। এইসব কথা এখন থাক। এতদিন পর বাড়ি ফিরেছিস, যা রুমে গিয়ে রেস্ট নে বাবা। না মা, তুমি আগে বলো। সকাল হলেই নিশাতের বাসায় যাবে প্রস্তাব নিয়ে। আমি আর দেরি করতে চাই না। দেখ বাবা, এতদিন যখন অপেক্ষা করে থাকতে পেরেছিস, তাহলে 3টে দিন অপেক্ষা কর। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো। কিন্তু একটা কথা, আমার শুধু নিশাতকেই চাই। রায়ানের মা ভাবতে লাগলেন, হে আল্লাহ, এখন আমি কি করব? এই ছেলে তো মেয়েটাকে ছাড়া কিছুই বুঝতে চাইছে না। আমার ছেলের জীবন কি আমার জন্য নষ্ট হয়ে যাবে? কিন্তু আমি তো এটা চাইনি। যেদিন রায়হান আমাকে নিশাতের কথা বলেছিল, আমি নিজে রায়হানকে বলেছিলাম, বাবা এখন তো তুই বেকার, কোনো কাজকর্ম করিস না, মেয়েটাকে এনে কি খাওয়াবি? তার চেয়ে বরং তোর বাবার বিজনেসের কাজে জয়েন করে নিজের পায়ে দাঁড়া। আমি তোকে কথা দিচ্ছি, ওই মেয়ের সাথে আমি বিয়ে দিব। তার জন্যই আমার ছেলেটা কাজের জন্য দেশের বাইরে চলে গিয়েছিল। 3 বছর পর এখন যদি জানতে পারে তার প্রেয়সী অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, তখন আমার ছেলেটা কি করবে? সব সব দোষ আমার। এই ভাই, আমার বিয়ে হয়ে গেছে বলে আমার সাথে একটু গল্পও করবি না? বলে তোর হৃদয়ে দয়া মায়া বলতে কিছু নেই? দেখো, এখনো কিছু বলছে না। ও ভাইয়া। কে আপনি? আর আমার রুমে কি করছেন? মা, ও মা, এই মেয়েটা কে দেখো তো। আমি কে তাই না? দাঁড়া, বোঝাচ্ছি তোকে আমি কে। আমি কে হই তোর? আরে এ তো দেখি আমারই একমাত্র বোন। বলে আমার বোনটার কি হয়েছে? কাঁদছে কেন? হোয়াট? আমি কাচ্ছি? ফাজিল ভাই একটা। মনে হচ্ছে আমার আর আমি কোনো ভূতের মুভি করছি। সারা রুম কেমন ভয়ে ভয়ে আওড়াচ্ছি। তার একটাই কারণ, রুমে আমি একা আর মোবাইলে গেম খেলছি। হঠাৎ আমার নাম ধরে কেউ ডেকে উঠল, নিশাত। আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না, কে হবে? ভূত না তো। ধীরে ধীরে ব্যালকনিতে যেতেই পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরলো। আমি যখনই চিৎকার করব, লোকটা বলে উঠল, বউ কেমন আছো? তার মানে আপনি আমাকে ভয় দেখাচ্ছিলেন এতক্ষণ? যা দুষ্টু, আমি ভয় দেখাতে যাব কেন? আমি তো মজা করছিলাম। অসভ্য একটা, ছাড়ুন আমাকে। লোকটা তো ছাড়ছেই না, আরো পারলে আমার গলায় মুখ ডুবালো। কাঠ থেকে চুল সরিয়ে সেখানে চুমু খেতে লাগলো। আমি চোখ বন্ধ করে তা উপভোগ করছি। হঠাৎ মনে পড়লো দরজা খোলা, যদি কেউ চলে আসে। তাই ওনাকে হালকা ধাক্কা দিয়ে রুমে চলে আসি। আপনি ফ্রেশ হন, আমি নাস্তা নিয়ে আসছি। রান্নাঘরে যাওয়ার সাথে সাথে মা আমার হাতে নাস্তার ট্রে ধরিয়ে দিলেন। আমিও চুপচাপ নিয়ে আসি। রুমে এসে দেখি উনি আমার ছোটকালের পুতুল একটা ভেঙে ফেলেছেন। 3টা থেকে একটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন। আপনি আমার পুতুল ভাঙলেন কেন? তার একটাই কারণ, এখানে শুধু আমি আর তুমি থাকবো। তৃতীয় কোনো ব্যক্তি বা পুতুলও না। দ্যাটস ইট। এখানে আর একটা পুতুল আর 2টা ছেলে পুতুল ছিল, তাই বলে একটা ভেঙে ফেলতে হবে? কি আজব লোক একটা। আপনি ছাদে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আপনাকে। আমাকে চোখে হারাচ্ছ বুঝি? অবশ্যই না, এই প্রথম আপনি আমার বাসায় এসেছেন। জামাই হিসেবে আপনার খেয়াল রাখার দায়িত্ব অবশ্যই আমার। এতে চোখে হারানোর কি আছে?
আমাকে তুমি চোখে হারাও না, তাই না? এইভাবে এগোচ্ছেন কেন? ওমা, স্বামীর খেয়াল রাখবো তাই তো কাছে আসছি। কাছে না আসলে খেয়াল রাখবে কি করে? আমি আপনার খেয়াল দূর থেকেই রাখতে পারবো, কাছে আসার কোনো প্রয়োজন নেই। দেখুন, আর কিছু বলতে পারলাম না। ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নিলেন। পরম আবেশে ঠোঁট দুটো চুমু দিতে থাকেন। আমি আর ওনাকে আটকাই না। দিন একবার হলেও একটু ভালোবাসা পাবার জন্য আমিও ছটফট করি। যাই হোক, অবশ্য একমাত্র স্বামী আমার। আজ কলেজে এসেছি বাবার সাথে, আর বাসায় যাব ওনার সাথে। তাই ছুটি হওয়ার সাথে সাথে রীতা, সুইটি, রবিনকে ক্লাসে ফেলে চলে আসি আমি গেটে। এসে দেখি উনি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখার সাথে সাথে একটু এগিয়ে আসলেন। আমিও এগোতে লাগলাম। আমাদের ঠিক মাঝখানে এসে দাঁড়ান রায়হান ভাইয়া। ওনাকে এইভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন অপ্রস্তুত হয়ে ওঠে। ভাইয়ার পেছনে উনি দাঁড়িয়ে আছেন। ভাইয়া, আপনি এখানে কিছু বলবেন? আয়, তোকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। ওইদিকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোকেও সাথে করে নিয়ে যাই। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমি ওনার সাথে চলে যাব। ও, আপনাকে তো পরিচয় করিয়ে দেওয়াই হয়নি। তিনি হচ্ছেন আমার স্বামী, রোশন আহমেদ। নিশাতের মুখে স্বামী শব্দ শুনে রায়হানের বুকে চিনচিন ব্যথা শুরু হলো। কি বলছে এসব নিশাত? ওর স্বামী মানে কি? না না, এটা হতে পারে না। নিশাত শুধু আমার, অন্য কারো না। হয়তো নিশাত আমার সাথে ফাজলামি করছে, কিন্তু ও তো এমন মজা আমার সাথে কখনো করে নাই। নিশাতের মুখে মিষ্টি হাসি দেখিয়ে রায়হান তার হাত বাড়িয়ে দিল রোশনের দিকে। হাই মিস্টার রোশন, আমি রায়হান চৌধুরী। রোশন হ্যান্ডশেক করে বলে। হ্যালো। তা নিশাত, বিয়ে কবে করলি? বুকে পাথর চেপে কথাটা বললাম। হয়তো এক্ষুনি চোখের জল টপ করে গড়িয়ে পড়বে। জি ভাইয়া, 15 দিন হলো। 9 তারিখে বিয়ে হয়েছে। ও, আসলে আমি জানতাম না। এতদিন দেশের বাইরে ছিলাম তো তাই। আচ্ছা ভাই, ভালো থাকিস। একদিন না হয় রোশনকে নিয়ে আমাদের বাসায় আসিস। আপনি কি হয়েছে, এভাবে রেগে আছেন কেন? ছেলেটার সাথে তোমার সম্পর্ক কি ছিল? যা বলছি তার সঠিক উত্তর দাও। ওনারা আমাদের প্রতিবেশী ছিলেন। আমাদের বাসার পাশে রায়হান ভাইয়ার বাসা ছিল। তারপর তাদের কিছু একটা হয়েছিল, ওখান থেকে চলে যান। আর 3 বছর পর ভাইয়া দেশে এসেছেন। আমাকে দেখেই ভাইয়া ভালো মন্দ জিজ্ঞাসা করেন, আর কিছু না। ঠিক আছে, গাড়িতে বসো। এদিকে রায়হান তার বাড়িতে ঢুকেই ভাঙচুর শুরু করে। একটার পর একটা জিনিস ভেঙেই চলেছে। মা, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। তোমার কথা তুমি রাখোনি মা। আজ আমার চোখের সামনে নিষাদ অন্য কারো। মা, তুমি ভাবতে পারছো আমার নিষাদ অন্য কারো হয়ে গেছে? শান্ত হ বাবা, এমন করিস না আর। আমার একটা ভুলের জন্য তুই তোর ফুলের মতো জীবন নষ্ট করিস না। দেখবি নিশাতের চেয়েও সুন্দর মেয়ে তোর জীবনে আসবে। আমার সুন্দর কোনো মেয়ে চাই না মা, আমার শুধু নিষাদকেই চাই। তুমি প্লিজ আমার নিষাদকে এনে দাও। এটা যে আর সম্ভব না রে বাবা। নিশাতের স্বামী আছে, ওর একটা সংসার আছে, ও কখনো আসবে না। রায়হান আর কোনো কথা না বলে ওর রুমে চলে যায়, দরজা আটকা দেয়। এদিকে রায়হানের মা দরজায় ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে চলে গেলেন। চলেই যদি যাবে তবে কেন এসেছিলে আমার সাজানো জীবনে? ভালোই তো ছিলাম, একা একাই পথ চলতে শিখেছিলাম। চলছিলামও বেশ ভালোই। হঠাৎ করে এই জীবনে এলে তুমি, স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে। মাঝখানে এলোমেলো করে দিলে আমায় সাজানো পৃথিবীটাকে। অবশ্য এখানে তোমার কোনো দোষ নেই। পারিনি বলতে তোমায় কতটা ভালোবাসি আমি। আমার এই মন জুড়ে শুধুই তুমি ছিলে, পারিনি তোমায় আগলে রাখতে। আই লাভ ইউ লিসা, ভালোবাসি তোমাকে, ভালোবেসে যাব। হাই সুইটার্ট, কেমন আছো তুমি? কতদিন দেখা হয় না বলো তো। হোয়াট? চেয়ে দেখি উনি কারোর সাথে ফোনে কথা বলছেন। ওহ বেবি, তুমিও না কি যে বলো। তোমাকে দেখবো বলে আমারও মন কেমন আকুল হয়ে উঠেছে। ওকে, কালই আসবে। আমার আর তর্স হয়েছে না কখন তোমায় দেখবো। আচ্ছা ভাই, ভালো থেকো। কি হলো এটা? উনি কার সাথে এইভাবে কথা বললেন, তাও বেবি বলে? ও মাই গড, উনি কি গার্লফ্রেন্ড আছে? আমাকে কি ধোকা দিচ্ছেন উনি? কিন্তু এ কেমন ধোকা? বউয়ের সামনেই গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা। ডাল মে কুচ কালা হ্যায়। কাল পর্যন্ত ওয়েট করি, যদি কোনো তেরি বেরি দেখি তাহলে ওনার একদিন কি আমার একদিন। সকাল থেকে উনি কেমন সাজগোজ নিয়ে পড়ে আছেন।
মনে হচ্ছে আজকে কেউ ওনাকে দেখতে আসছেন, যেমন কোনো পাত্রপক্ষ পাত্রীকে দেখতে আসছে মেয়েদের মতো, কেমন আয়নার সামনে সাজতে ব্যস্ত। কোনো ছেলে এমন হয় আমার জানা ছিল না। আমি কাজের ফাঁকে ফাঁকে ওনার দিকে তাকাই। আজ কলেজের ছুটি, ওনারও অফিস বন্ধ, শুধু বাবা বাসায় নেই, একটা কাজে বেরিয়েছেন, আজ নাও আসতে পারেন। শোনো, পাশের রুমটা একটু দেখো পরিষ্কার আছে কিনা। ও এখানে এসে আজ থাকবে। ও, ওটা কে? একটু পর আসলেই দেখতে পাবে। কেমন রহস্য হাসি দেখতে পাচ্ছি। কি করতে চাচ্ছেন উনি? নিশ্চয়ই এমন কিছু করবেন যা আমার জন্য একদম ভালো হবে না। কি সেটা? কলিং বেল বাজতেই সবাইকে নিষেধ করে দিলেন কেউ যেন দরজা না খুলে, এবং আমাকেও নিষেধ করলেন। তার একটাই কারণ, উনি নিজের হাতে দরজা খুলবেন। চুলের স্টাইল করতে করতে দরজা খুলতে যাচ্ছেন। দরজা খুলতেই একটা মেয়ে ওনাকে জড়িয়ে ধরলো। আমি ভালো করে মেয়েটাকে পর্যবেক্ষণ করে দেখি মেয়েটা খুব মডার্ন ভাবেই সেজেছে, একদম পুতুলের মতো লাগছে। আমি হা করে তাকিয়ে আছি, ওনার সাথে এর সম্পর্ক কি হতে পারে। উফ, কতদিন পর তোমার সাথে দেখা হয়েছে বেবি। তোমাকে দেখে তো আমি আবারও ক্রাশ খেলাম। ও হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ নিশিতা। নিশিতা, ও হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড মিম রহমান ডিম। আমি ওনার দিকে রাগী ভাব নিক্ষেপ করতেই মেয়েটা বলে উঠল, রোশান, তোর দুষ্টুমি এখনো গেল না? নিজের বউয়ের সামনেও দুষ্টামি? নিশিতা কি ভাববে বলতো? আর এই নিশিতাও মিমকে আর কিছু বলতে দেননি। উনি বলে উঠলেন, আহ বেবি, এসব কথা এখন থাক। অনেক দূর থেকে এসেছো, রেস্ট নাও আগে। শালা বজ্জাত, আমার সামনে অন্য একটা মেয়ের সাথে আধিক্যতা দেখানো হচ্ছে। মেয়েটা কিছু বলতে চেয়েছিল, তাও বলতে দিলেন না। মা গো, আমাকে কোথায় ফেলে রাখলে? চোখের সামনে সতীন থাকবে, তাও এক্স সতীন? না, আমি আর এ বাড়িতে থাকবো না। এক্ষুনি এখান থেকে চলে যাব। এমন পুরুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। বউকে ঘরে রেখে অন্য মেয়ে নিয়ে ইটিস পিটিস করা, নিজের চোখে এটা দেখা অসম্ভব। যেই ভাবা সেই কাজ। সে লাগে যে আমার কাপড় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। দরজায় পা রাখতেই পেছন থেকে বলে উঠলেন, বউ, আমাকে একা এখানে ফেলে কোথায় চলে যাচ্ছ? ও মা, তাই বুঝি? আপনাকে একা রেখে যাচ্ছি তা কি করে হয়? আপনার তো বেবি আছে দেখলাম, ওকে নিয়ে থাকবেন যত সব। না না, আমার দুটো বেবি লাগবে। হোয়াট? আমার আপনাকে একদম সহ্য হচ্ছে না আর। আমাকে আটকানোর চেষ্টা করবেন না বলে দিচ্ছি। থ্যাংক ইউ বউ, তুমি আমাদের এভাবে সুযোগ করে দেবে আমি ভাবতেও পারিনি। সত্যিই তো, আমি তো মূর্খের মতো চলে যাচ্ছি ওদের সুযোগ করে দিয়ে। এটা তো আগে ভাবা উচিত ছিল। এখন তো উনি আমার স্বামী, ওনার উপর একমাত্র আমার অধিকার আছে, আর কারো না। হোক সে গার্লফ্রেন্ড, এত সহজে আমার জামাইটারে ছাড়ছি না। এ কি, তুমি না বললে চলে যাবে, আবার এদিকে কোথায় যাচ্ছ? অসহ্য। বাহ, ডোজটা দেখি কাজে লেগেছে। রাগে আমার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। একটা মানুষ কিভাবে ছলনা করতে পারে? ওনাকে দেখলে হয়তো আমি জানতাম না। বজ্জাত ছেলে একটা। এখন রুমে গিয়ে গুনগুন করে গান গাইছে। ময়না, এই ময়না। জি আপা, কিছু বলবেন? যে কাজ দিয়ে এসেছিলাম, কাজটা কি কমপ্লিট হয়েছে? জি আপা, সব কাজ হয়ে গেছে। তুমি শুধু রান্নাটা একটু টেস্ট করে দেখবে। চলো। ওনার দিকে রাগি চোখে একবার তাকিয়ে হাঁটা শুরু করলাম। এত রাগ কোথা থেকে আসে আমার বউটার? আচ্ছা যাই হোক, এটা যে প্রেমের লক্ষণ সেটা ভালোই বুঝতে পারছি। খাবার টেবিলে আমার চেয়ারে উনি মিমকে বসিয়েছেন। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। কেন যে এত রাগ লাগছে আমার, ইচ্ছে তো করছে মিমের মাথায় ডিম ফাটিয়ে দিয়ে ফেলি। ওহ বেবি, খাচ্ছ না কেন? কেমন রোগা হয়ে যাচ্ছ? বলি নিজের প্রতি একটু খেয়াল রাখো। ও মাই সুইট বয়ফ্রেন্ড, তুমি তো আছোই আমার খেয়াল রাখার জন্য। এ মা, কাচের বাটিটা ভেঙে গেল বউ, তোমার কোথাও লাগেনি তো? বাটিটা পড়লো কি করে বউ? আমি ইচ্ছে করে ভেঙেছি, দরকার হলে আবারও ভাঙবো। ময়না, আরও কয়েকটা বাটি এনে দে। ও চাইছে যখন ভঙ্গক। নাও বউ, এখন তুমি ইচ্ছে মতো সব ফেলে দাও। ওহ রোশান, অনেক হয়েছে দুষ্টামি, এবার মেয়েটাকে একটু শান্তি দে তো। শোনো নিশাত, রোশান আর আমি কলেজ লাইফের ফ্রেন্ড। আসলে একদিন কলেজে ওকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড হয়ে একটু অভিনয় করতে, একটা ছেলেকে দেখানোর জন্য। সেই থেকে আমার সাথে ফাইজলামি করে যাচ্ছে। শেষ পর্যন্ত বউয়ের সামনেও একই দুষ্টামি। বেবি, তুমি বানিয়ে বানিয়ে কথা কেন বলছো বলো তো? রোশান, আমি আর বসে না থেকে ওখান থেকে চলে আসি ছাদে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আকাশে একটাও তারা নেই,
কেমন শীতল বাতাস বয়ে যাচ্ছে, বাতাসে শরীরটা শিউরে উঠে। 2-3 ঘন্টা ধরে মনে হচ্ছিল একটা ঝড় বয়ে গেছে, কোথাও শান্তি পাচ্ছিলাম না। এখন মনটা হালকা লাগছে। মনের ভেতর যে তুফান চলছিল তা মুহূর্তেই বিলীন হয়ে গেছে। কেন এমনটা হলো? ওনার ধারে কাছে কোনো মেয়ে দেখলে আমার কেন এমন হয়? আমি কি তবে লোকটাকে ভালোবেসে ফেলেছি? ভালোবাসা শব্দটা হয় না কখনো পুরনো, হয় না কখনো মলিন, হয় না ধূসর কিংবা বর্ণহীন, যা শুধু রংধনুর রঙে রঙিন। হোক না সেটা এপার কিংবা ওপারের, তারপরও ভালোবাসা তো শুধু ভালোবাসাই। নিশাদকে দেখে তো মনে হলো ও তোকে ভালোবাসে। তাহলে এমন কেন করছিস ওর সাথে? এইটাই তো দেখতে চেয়েছিলাম, তাই এমন করছি। বউটাকে রাগাতে আমার হেব্বি লাগে। ফাজিল ছেলে একটা। তুই কোনোদিনও শোধরাবার নস। আগে যেমন ছিলি এখনো তেমন, কিন্তু আগের রাগটা আর এখন নেই। রাতে কি হলো? আমার বউটা এমন চুপচাপ হয়ে আছে কেন? এখনো কি রেগে আছে? দেখি তো একবার। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো আমাকে। কি হয়েছে আমার বউটার? এমন বাংলা পাঁচের মতো মুখ করে আছে কেন? কি বললেন আপনি? না না, কই কি বললাম? আমি তো এটাই বলতে চেয়েছি যে অনেক রাত হয়েছে, এভাবে বসে না থেকে শুয়ে পড়ো। আমার কাজ আছে, আপনি শুয়ে পড়ুন, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। ও মা, কি কাজ আছে? আমিও তোমাকে সাহায্য করি, চলো। আর তুমি আমার একটা মাত্র বউ, তোমাকে নিয়ে ভাববো না তো পাশের বাসার নানিকে নিয়ে ভাববো নাকি? আসো, দুজনে মিলে কাজ করি। তোর এই কার সাথে কথা বলছি আমি? মিথ্যা বলেও শান্তি নেই, ফাজিল একটা। আপনাকে কষ্ট করে আমার কাজ করে দিতে হবে না, আমি আমার নিজের কাজ নিজেই করতে পারবো বলেই আমি আলমারি থেকে সব কাপড় নামিয়ে গুছিয়ে রাখতে শুরু করি। কি আর করব, মিথ্যা যখন বলেছি একটা না একটা কাজ তো করতেই হবে। কি হলো? আমার বউয়ের গোছানো জিনিস আবার কেন গুছিয়ে রাখছে? সমস্যা নেই, আমিও একই কাজ করতে পারি। আরে আপনাকে তো বলেছি আমি নিজেই করতে পারবো। আহ বউ, তোমার কষ্ট আমি মেনে নিতে পারছি না, একটু সাহায্য করতে দাও তো। কিছুক্ষণ পর, যাক, কাজ শেষ, এবার তো কি? আদর। বুঝে গেছি উনি এখন কি চাইছেন। আমিও না বোঝার ভান করে হাই তুলে বলি, খুব ঘুম পেয়েছে আমার, আমাকে ডিস্টার্ব করবেন না বলেই আমি ওপাশ হয়ে শুয়ে পড়ি। বেচারার মুখ দেখার মতো মনে হয়। ধীরে ধীরে কেউ আমার উপরে উঠছে। কে সেটা দেখার জন্য চোখ খুলে তাকিয়ে দেখি বজ্জাতটা আমার উপর আধশোয়া হয়ে শুয়ে আছেন। তার নিঃশ্বাস আমার উপর আছড়ে পড়ছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছেন। আমি বিরক্তির সাথে কিছু বলতে যাব, অমনি ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নেন। কেন জানি আমারও আজ ইচ্ছে করছে ওনাকে ভালোবাসতে, তাই আমিও ওনার সাথে তাল মিলিয়ে ভালোবাসার সাগরে ডুব দেই। ওনার ঘাড়ে গলায় চুমাতে রাঙিয়ে দেই। আজকে কারো মনে কোনো ঘৃণা নেই, আছে শুধু ভালোবাসা। কয়েক মাস পর সকালে ফ্রেশ হয়ে রান্নার কাজ সেরে নাস্তা করে আমি আর রোশান বেরিয়ে পড়ি। আমি কলেজে আর রোশান অফিসে। বাবা একটু অসুস্থ, তাই ওনার সাথেই যেতে হচ্ছে। গাড়ি থেকে নামার সময় উনি আমাকে জড়িয়ে ধরে কপালে কিস করেন। আমি মুচকি একটা হাসি দিয়ে চলে আসি। যতক্ষণ না কলেজের ভেতরে ঢুকছি ওনার গাড়ি ততক্ষণ ছিল। মনে হচ্ছে আমি ক্লাস 2 এর বাচ্চা। একটা মেয়ে, আজ তো দেখি আমার ফ্রেন্ড একটাও আসেনি, তার মানে সারাটা ক্লাস আমাকে একাই কাটাতে হবে। আমার শরীর কেমন যেন লাগছে, গা গুলিয়ে বমি আসার মতো। আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না, গুরুতর কিছু হবার আগে এখান থেকে যেতে হবে। তাই একজন মিসকে শরীর খারাপ বলে চলে আসি কলেজ গেটে। কিন্তু এখানে যে আমার জন্য মহা বিপদ দাঁড়িয়ে আছে আমি ভাবতেও পারিনি। কয়েকটা লোক আমাকে ধরে ইয়া বড় একটা গাড়িতে তুলে নেয়। এরকম অবস্থায় আমি আর চোখ খুলে থাকতে পারিনি, সেখানেই জ্ঞান হারাই। বিপদ যখন আসে তখন সেটা না জানিয়েই হঠাৎ আসে। এদিকে রোশানের মন অস্থির হয়ে আছে, কোনো কাজে মন লাগাতে পারছে না। কখন কলেজ ছুটির সময় আসবে সেই অপেক্ষায় আছে। এক এক করে সবাই চলে যাচ্ছে, নিশাতের কোনো খবর নেই। রোশানের সারা শরীর কেমন ঘেমে যাচ্ছে। নিশাতের কোনো দেখা না পেয়ে রোশান কলেজের ভেতরে ঢুকে পড়ে। ওখানে একজন মহিলাকে দেখে রোশান এগিয়ে যায়। নাফিসা জামান নিশাত, ও কোন ক্লাসে বলতে পারেন? ও হ্যাঁ, ও তো অনেক আগেই চলে গেছে। মেয়েটার শরীর খারাপ লাগছিল, তাই আমাকে বলে চলে গেছে। ধন্যবাদ বলেই রোশান এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে চলে আসে গাড়ির কাছে। যখনই গাড়ি খুলতে যাবে বয়স্ক একটা লোক এসে বলে,
স্যার, আপনার যদি আপত্তি না থাকে তাহলে একটা কথা বলি। জি বলুন। আমি সকালে খেয়াল করে দেখেছি আপনি একটা মেয়েকে কলেজে নিয়ে গিয়েছিলেন। আর ঘন্টাখানিক পর মেয়েটি এখানে দাঁড়িয়েছিল। তারপর কয়েকটা লোক এসে মেয়েটিকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। আমি আড়াল থেকে সব কিছু দেখেছি স্যার। আপনার যদি কোনো উপকার হয় তাই বললাম। রোশান কি বলবে বুঝে উঠতে পারছে না। ওর মনের ভেতর যে অস্থিরতা ছিল তা দ্বিগুণ বেড়ে গেছে। দ্রুত ডাইভ করে বাসায় আসে, কিন্তু ফলাফল শূন্য। রোশান নিশাদ চিৎকার করে মাটিতে বসে পড়ে। ভাইয়া, আপনি আমাকে এখানে তুলে এনেছেন কেন? দেখুন, আমার স্বামী চিন্তা করবেন আমার জন্য, আমার এক্ষুনি যেতে হবে বলে আমি বিছানা থেকে উঠে পড়ি। কি হলো ভাইয়া, আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন, যেতে হবে আমার। আমি তোমাকে যেতে দিব না এখান থেকে, কারণ আমি তোমাকে ভালোবাসি নিশাত। পারছিলাম না তোমায় ভুলে থাকতে। দেখো, আমার দিকে একবার তাকিয়ে দেখো, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। আমাকে ছেড়ে যেও না প্লিজ, পারবো না তোমাকে ছাড়া থাকতে। তুমি আমার ভালোবাসা, আমি তোমার জান। ভালোবাসার ফুল দিয়ে লিখবো তোমার নাম। তুমি আমার ময়না পাখি, আমি তোমার টিয়ে। তোমায় আমি রাখবো বুকে ভালোবাসা দিয়ে। বাহ, দিন দিন আমার বরটা রোমান্টিক হয়ে যাচ্ছে। তুমি বলতে চাইছো আমার মধ্যে কোনো রোমান্টিকতা নেই? তখনই আমাদের ছেলে ছোট ছোট পা দিয়ে হেঁটে এসে তার বাবাকে জড়িয়ে ধরল। হ্যাঁ বাবা, চলো আমরা খেলা করি। আমার দিকে তাকিয়ে, আর হ্যাঁ, তোমার ব্যাপারে রাতে দেখব। কি অসভ্য ছেলে একটা। এইদিকে যে করেই হোক আমার ছেলের বিনিময়ে আমি ওর ছেলের প্রাণ চাই। এতদিন ধরে তোমরা সামান্য একটা ছেলেকে আনতে পারছো না? বেশ চেঁচিয়ে কথাগুলো বললেন রানা চৌধুরী। ছলে বলে কৌশলে যেভাবেই পারো ওর ছেলেকে আমার কাছে এনে দাও। কি হলো, তোমরা দুজন এইভাবে কাঁদছো কেন? রান্নাঘর থেকে ছেলের কান্না শুনে রুমে এসে দেখি বাবা ছেলে দুজনে বসে বসে কাঁদছে। আরে বলবে তো কি হয়েছে? আমি খেয়াল করিনি, দেখো আমার ছেলেটা খাট থেকে পড়ে গেছে। দেখি রনকের কি হয়েছে। হ্যাঁ সোনা, আমি তো তোমার পাপার কান্না দেখছি। শুনুন, এখানে আপনার কোনো দোষ নেই, আর রনকের তেমন কিছু হয়নি। কোথায় ছেলেকে সান্ত্বনা দিবেন তা না, ছেলের চিৎকার শুনে নিজেই কাঁদছেন, আর আপনার কান্না দেখে রনকও কাঁদছে। এখন কি আপনারা কান্নাটা থামাবেন, না আপনাদের সাথে আমিও কান্না করব সেটার চিন্তাই করছি আমি। হ্যাঁ, আসলে ও পড়ে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছিল আমার কলিজাটাকেও ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তাই আসলে। হয়েছে, আর বলতে হবে না। নাও তোমার ছেলেকে, আমার কাজ আছে বলে ওনার কোলে রনককে দিয়ে আমি চলে আসি। আসলে লোকটার প্রতি দিন দিন আমার ভালোবাসা বেড়েই চলেছে। এমন করে কেউ আমার জানা ছিল না। কেমন আমাদের আগলে রেখেছেন উনি। ভালোবাসা এমন এক আবেগ যা অনুভব হয়তো সবাই করেছে, কিন্তু কম লোকেই উপভোগ করতে পেরেছে। হ্যাঁ বাবা, তোমাকে তো ঠিক থাকতেই হবে, তুমি আমার একটা মাত্র সুপারম্যান। সকালে রোশন ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়। রনক ঘুমিয়ে আছে। আমি নাস্তা রেডি করে রোশনকে ডাক দিই। কি হলো, ছেলেকে সাথে করে নিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? এসে দেখি ছেলের পাশে বসে উনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, একদম রেডি হয়ে। মুয়া। ইচ্ছে তো করে তোমাকে আর রনককে সাথে করেই নিয়ে যাই। ইস, শখ কত। চলুন, নাস্তা রেডি, খাবেন। আমি চলে যেতে নিলেই উনি আমার হাত ধরে ফেলেন। কি হলো, চলুন। নাস্তা খাবো তো, তার আগে ওইটা। আপনার অফিসে দেরি হচ্ছে। আর কিছু বলতে পারেননি, উনি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। ঠোঁটে চুমু খেয়ে কপালে গভীর চুমু এঁকে দেন। রাত যেভাবেই আসুক নীরবতা থাকবেই, চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎস্না ছড়াবেই, সূর্য যতই মেঘের আড়ালে থাকুক পৃথিবীতে আলো আসবে, আর নিজেকে যতই লুকিয়ে রাখো না কেন ভালোবাসা তোমাকে কাছে টানবেই। দুপুরে চোখটা লেগে গিয়েছিল, তাই আমি ঘুমিয়ে পড়ি। রুম লক করে ঘুমাই, কারণ ছেলেটা হেঁটে হেঁটে কোথায় চলে যাবে বিচ্ছুর মতো। প্রায় লেগেই গিয়েছিল, হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি ঘুম ঘুম চোখে দরজা খুলতেই আমার মুখে কেউ স্প্রে মেরে দেয়, আর তারপর আমার কিছু মনে নেই। ধীরে ধীরে চোখ খুলে তাকাই, রোশনের চেহারা স্পষ্ট ভেসে ওঠে। কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আমার কিছু হয়নি। পরক্ষণে মনে পড়লো আমার ছেলে কোথায়। ও ঠিক আছে তো? আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠি। রনক কোথায়, আমার রনক কোথায়? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আমি পাগলের মতো সারা বাড়ি খুঁজতে থাকি আমার ছেলেটাকে, কোথাও তো খুঁজে পাচ্ছি না। আমি এক দৌড়ে আবার ওনার কাছে যাই। উনি বলছেন না কেন? রনককে খুঁজে পাচ্ছি না।
খুঁজে পাচ্ছেন না মানে? আমার ছেলে তো রুমেই ছিল। কারা সব বডিগার্ডদের আর তোমার মুখে স্প্রে মেরে আমাদের ছেলেকে নিয়ে গেছে? কি মিস্টার রোশান আহমেদ, ছেলের কান্না কেমন লাগছে? কে আপনি? আমার সাথে আপনার শত্রুতা কিসের? আমি রানা চৌধুরী, রায়হান চৌধুরীর পিতা। তুই তো তোর ছেলের কান্নার আওয়াজ শুনতে পেরেছিস, আর আমি সেইটুকুও পাইনি। এবার ছেলে হারানোর যন্ত্রণা কি সেটা তুই বুঝতে পারবি হাড়ে হাড়ে। না না, আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। আপনি যা চাইবেন আমি তাই দিব। প্লিজ দয়া করে আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। তাহলে দে, আমার বুকে আমার ছেলেকে ফিরিয়ে দে। পারবি তো দিতে, নাকি আমার ছেলেকে তুই? না, আপনার ছেলে বেঁচে আছে, আমি আপনার ছেলেকে ফিরিয়ে দেব। আমার নিষ্পাপ ছেলের কোনো ক্ষতি করবেন না। ওকে ছাড়া আমি বাঁচব না। ছেলের বেঁচে থাকার সংবাদ শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন রানা। চোখের কোণে কান্না জমে আসলো। একটা মাত্র ছেলে, 3টা বছর না দেখে, আদর না করে, ছেলের মায়াবী মুখ না দেখে কাটিয়েছেন। এক পাশে রোশন, নিশাদ আর রায়হান, অন্য পাশে রানার কোলে রনক দাঁড়িয়ে আছে। এতদিন রোশন রায়হানকে তিলে তিলে এক আস্তানায় মারধর করত। যে হাত দিয়ে নিশাতের শরীরে আঘাত করেছিল সেই হাত গরম জল ঢেলে দিত। এমন অত্যাচার, রায়হানের অবস্থা খুবই খারাপ। কেমন নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে। এত কিছুর পর রায়হানকে শুধু বাঁচিয়ে রেখেছিল তিলে তিলে মারার জন্য, কিন্তু আজ এই পরিস্থিতিতে রায়হানকে আনতে বাধ্য হয়েছে রোশন। ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে আসছে রনক তার বাবা মায়ের কাছে, আর নিস্তেজ রায়হান হেঁটে চলেছে তার বাবার কাছে। রোশন নিশাদ ছেলেকে পেয়ে চুমু দিতে লাগলো। রায়হান ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি অবস্থা করেছে আমার ছেলেটাকে! আমি ওই রোশানকে ছাড়বো না। না বাবা, তুমি ওদের আর কোনো ক্ষতি করো না। না, আমি আমার পাপের শাস্তি পেয়েছি, এতে ওদের কোনো দোষ নেই। হারিয়ে যাব একদিন, আমি রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও, তোমরা আমায় ভুল করে থাকি যদি ক্ষমা করে দিও। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না আমি জানি আমার কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন? ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে। আধার এ কবরে আলোর প্রদীপ কেহ নাহি কব। জাল ব্যথা করবে না কেউ, জানি আমার পাশে কাটাবো একাকী রাত্রি দিন। আমাকে ক্ষমা করে দিও নিশাত, একটু ভালোবাসার জন্য তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই তোমার সাথে আমি। প্লিজ পারলে আমাকে ক্ষমা করো বলেই রায়হান চলে যায়। আমরাও আমাদের ছেলেকে নিয়ে চলে আসি বাসায়। ভালোবাসা এমন একটা বস্তু যা কখনো আপনাকে হাসাবে, কখনো আপনাকে কাঁদাবে, কখনো মধুর স্বপ্ন দেখাবে, কখনো হৃদয় ভেঙে চুরমার করে দিবে, কখনো সুখের সাগরে ভাসাবে, আবার কখনো কষ্টের অথই জলে ডুবাবে। তবুও মানুষ ভালোবাসে, তবুও মানুষ স্বপ্ন দেখে, কারণ এই সব আছে বলেই হয়তো মানুষ বেঁচে থাকে।